নতুন ব্রিজের নিচে একটা লাশ লাগেজ খুলে 4 টুকরা করা একটা লাশ। ছোট বাচ্চাদের কাঁথা বিভিন্ন জিনিস ছিল, গ্লাভস ছিল, টেপ ছিল, এগুলো একসাথে ছিল। আরেকটা হলো একটা ট্রলি ব্যাগের মধ্যে শরীরের অন্যান্য সব। আমার সহ আমি কিন্তু থানা সকালবেলা ওই স্যার আমার জামাই ঘুমটা করে নিয়ে গেল। আমি বলছি বাবা কি খবর, কোনো খবর টবর পালা? তা হচ্ছে না না আপু খবর পাইনি। তে বলতেছে আমার জিডি করা যাবে না, আমার জিডি করলে সমস্যা আছে। গতকাল তারা উঠছে, আমি খেয়াল করছিলাম, বার হয়েও গেছিল, আবার ঢুকছে, তাই এই ঘটনাটা রাতে ঘটছে আর কি। আলগা হয়ে যাওয়া পারিবারিক বন্ধন আর আর্থিক স্বার্থের জেরে ঘটছে এমন অপরাধ। মার্ডারের সংখ্যা অথবা খুব তুচ্ছ কারণে মানুষ সর্বোচ্চ সহিংস প্রবণ হয়ে উঠছে। কোনো বঞ্চনা যে চাপিয়ে দেওয়া হয়, সেই চাপিয়ে দেওয়ার প্রেক্ষাপটে নিজেই সে বিচার করতে চায়। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গোপালগঞ্জে পিলার বসিয়ে জমি দখল বেনজিরের, জবাবদিহিতা না থাকায় লুট হচ্ছে সম্পদ বলছে বিএনপি। বিদেশে গেলেও ছাড় পাবে না, হুঁশিয়ারি আওয়ামী লীগের। এক শ্রেণীর মানুষের কিছুই ভালো লাগে না, বাধা দেয় দেশের উন্নয়নে, বললেন প্রধানমন্ত্রী। কার সঙ্গে কার যুদ্ধ তা বিবেচ্য নয়, সহযোগীদের সঙ্গে নিয়ে চলবে বাংলাদেশ। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে 150 ভরি স্বর্ণ গায়েব, বাজার মূল্য 2.25 কোটি টাকা। মালিক ও কর্তৃপক্ষের পাল্টাপাল্টি দোষারোপ। বাড়িওয়ালা গাড়িওয়ালা হেরাই কিন্তু 8-10 টাকা, আর গরিব যারা তাগো 1 টাকারই পাইতে জুলুম। কার্ড বিতরণে অনিয়ম বন্ধ না করেই মধ্যবিত্তের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির পরিকল্পনা প্রতিমন্ত্রীর। টিসিবির তেল, চিনি, চাল, ডাল বিক্রি শুরু। এবং বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট ও 98টি পেজ বন্ধে ক্ষুব্ধ সরকার। মেটার দ্বিমুখী নীতিতে চললে দেশে থাকবে না ফেসবুকের ব্যবহার, হুঁশিয়ারি তথ্য প্রতিমন্ত্রীর। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, আপনাকে স্বাগত। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি যে সামাজিক অপরাধের প্রবণতা বেড়েছে, তো এই বিষয়ে আপনার কাছে স্ট্যাটিস্টিক্যাল যেসব তথ্য রয়েছে আমাদের জানাবেন প্লিজ। ইমা, আসলে এই দুটি ঘটনাই নয়, আমরা প্রতি বছরই আসলে এই ধরনের ঘটনা আমাদের চোখের সামনে ভেসে আসে, অর্থাৎ এই ধরনের ঘটনা আসলে ঘটে থাকে। আমরা এই সাম্প্রতিককালে ঘটে যাওয়া একটি বিষয়, বিশেষ করে যদি বলে কলকাতায়, বিশেষ করে আমাদের বাংলাদেশের যে এমপি একজন আনার হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু এই বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি নজরে এসেছে। একটু যদি বলা চলে, আজকের যে দুটি ঘটনা আমরা দেখেছি এবং এর বাইরেও প্রতি বছরই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে থাকে। একটু পরিসংখ্যান আপনাকে দেখাতে চাই। আসলে আমাদের যে পরিসংখ্যান আমাদের হাতে এসেছে, যে সামাজিক অবক্ষয়ের চিত্র একটু যদি বলি আপনাদের, 2017 থেকে 2023 সাল পর্যন্ত এই 6 বছরে শুধুমাত্র একটি সংস্থা, পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআইয়ের তথ্য বলছে তাদের হাতে হত্যা মামলার তদন্তাধীন, অর্থাৎ তদন্ত করছে তারা 6,679টি মামলা। অর্থাৎ এই আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরই কিন্তু গড়ে 1000-এরও বেশি মামলা, অর্থাৎ হত্যা মামলা তাদের হাতে আসছে এবং তারা তদন্ত করছে। একটু যদি বলি যে এই 6 বছরে তারা কিন্তু নিষ্পত্তি করেছে প্রায় 5132টি মামলা, অর্থাৎ এখনও কিন্তু প্রায় 1400-র মতো মামলা কিন্তু বাকি রয়েছে। অর্থাৎ বলাই চলে যে এই সংখ্যা কিন্তু নিঃসন্দেহে খুবই বেশি। অর্থাৎ আমি বলি যদি এটি শুধুমাত্র একটি পিবিআই, অর্থাৎ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআইয়ের পরিসংখ্যান বলছে। এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু পুলিশের অন্যান্য সংস্থা যেগুলো রয়েছে সেখানেও কিন্তু রয়েছে। অর্থাৎ বলা চলে নিঃসন্দেহে যে এই সংখ্যা আরও বেশি হতে পারে। আরেকটু যদি বলি যে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা থেকে কিন্তু শিশু নির্যাতনের ঘটনা, অর্থাৎ শিশুরাও কিন্তু এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত, অর্থাৎ তারাও কিন্তু নির্যাতনের শিকার হচ্ছেন। এটি কিন্তু আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে গত বছর, অর্থাৎ শুধুমাত্র 2023 সালে 44 জন শিশু কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিঃসন্দেহে এটি কিন্তু দুঃখজনক ঘটনা। আমরা একটু আসলে এই বিষয়টি নিয়ে আমাদের একটি মতামত রয়েছে, একটু বিশেষজ্ঞের মতামত রয়েছে, একটু সেটি দেখে আসতে চাই। আগলা হয়ে যাওয়া পারিবারিক বন্ধন আর আর্থিক স্বার্থের জেরে দেশে একের পর এক অপরাধ ঘটছে বলে মন্তব্য করেছেন অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক। বিচার কাজে দীর্ঘসূত্রতা ও এর অন্যতম কারণ বলে মনে করেন তিনি। যখন কোনো পরিবারে অথবা ব্যক্তির জীবনে আর্থিক টানাপোড়েন, তাকে কেন্দ্র করে যখন তার সম্পর্ক কেন্দ্রিক অস্থিরতা তৈরি হয়, তখন কখনো কখনো সেই অস্থিরতা যদি দীর্ঘ সময় ধরে ব্যক্তির আচরণ কিংবা মনোজগৎ প্রভাবিত করে,
তখন ব্যক্তির সর্বোচ্চ পর্যায়ের যে নিষ্ঠুরতা সেটি কারো কারো ক্ষেত্রে সেটি হতে পারে। আইনের শাসন সঠিকভাবে সকলের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে পক্ষপাতমূলক যে দৃষ্টিভঙ্গির অভিযোগ যখন থাকে তখন কিন্তু মানুষ তার উপরে যে কোনো অন্যায়, কোনো অবিচার অথবা কোনো বৈষম্য অথবা কোনো বঞ্চনা যে চাপিয়ে দেওয়া হয় সেই চাপিয়ে দেওয়ার প্রেক্ষাপটে নিজেই সে বিচার করতে চায়। এবার একজন বিশেষজ্ঞের মতামত শুনছিলাম, আসলে তিনি জানাচ্ছিলেন কিভাবে আসলে কেন এই ঘটনাগুলো ঘটছে। মেহেদী, এই যে সামাজিক অপরাধগুলো ঘটছে এর পেছনে কারণ কি আসলে? এর পেছনে আসলে আমরা প্রতি বছরই দেখি সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা কিন্তু এর পেছনে অর্থাৎ এর কারণগুলো নিয়ে কাজ করে থাকেন। তারা আসলে বেশ কয়েকটি কারণ আমাদের অনুসন্ধান তারা করে বের করেছেন। একটু যদি আমরা দেখতে চাই যে আসলে কারণগুলো কি কি, এর মধ্যে সবচেয়ে বেশি যেই কারণ অর্থাৎ সবচেয়ে বেশি সংখ্যক তারা যেটি বলছেন যে পারিবারিক কলহ। প্রতি বছরই কিন্তু এই পারিবারিক কলহ এর কারণে আমরা দেখেছি অসংখ্য পরিবার নিঃস্ব হয়েছেন। আমরা দেখেছি আসলে পরিবারের একজন সদস্যের কারণে কিভাবে পুরো পরিবার নিঃস্ব হয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র পরিবারের একজন সদস্য কিভাবে অন্যান্য সদস্যদের হত্যা করেছেন, এবং এমন ঘটনাও দেখেছি যে পরিবার সদস্য হত্যার পর নিজে আত্মহত্যা করেছে। অর্থাৎ এর পেছনে কিন্তু অসংখ্য কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে বলা হয়ে থাকে যে আর্থিক অনটন। আমরা জানি যে ক্ষতিগ্রস্ত, ঋণগ্রস্ত, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তারা কিন্তু এভাবে এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ তাদের মধ্যে কিন্তু পারিবারিক কলহ তৈরি হয়। এর মধ্যে আরও একটি বিষয় মাদকাসক্তি। এই বিষয়টি নিয়ে কিন্তু কোনোভাবেই ফেলে দেওয়ার মতো নয়, অর্থাৎ মাদকাসক্তির কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। সবশেষ আসলে একটু বলতে চাই, আইনের সঠিক প্রয়োগ না হওয়া, এটি বিষয়টি নিয়ে কিন্তু আমাদের বিশেষজ্ঞ কিন্তু বলেছেন যে এই বিষয়টি নিয়ে আইনের সঠিক প্রয়োগ। একটু আপনাকে জানাতে চাই যে আমাদের দেশে কিন্তু বর্তমানে কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য সেটি কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কিশোর গ্যাং, আমি যদি আপনাকে বলি যে তাদের বয়স কিন্তু 18 বছরেরও নিচে। অর্থাৎ তারা যখনই কিন্তু এই আইনে অর্থাৎ কোনো ধরনের ঘটনা ঘটায় তখন কিন্তু তাদেরকে আইনের আওতায় নেওয়া হচ্ছে না। কেননা বিশেষ করে তাদের বয়স 18 নিচে তাদেরকে কিন্তু মাদক নিরাময় কেন্দ্র বা এই ধরনের জায়গায় তাদেরকে নেওয়া হয়। তবে সেখানে কিন্তু তারা আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, যে কারণে কিন্তু আসলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এই বিষয়গুলো নিয়ে আসলে এই যে মাদকে অপরাধ বাড়ছে, আসলে এই বিষয়গুলো নিয়ে প্রতি বছরই আসলে কাজ করছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। তাহলে মেহেদী, এই যে আপনি যে কারণগুলো বলছেন, এই সামাজিক অপরাধের নিয়ন্ত্রণ তো করতে হবে, তো এই নিয়ন্ত্রণে আমাদের করণীয় কি? নিয়ন্ত্রণেও আসলে আমি যেটি বলছিলাম যে বেশ কয়েকটি সংস্থা কাজ করছে। তারা যে বিষয়গুলো সবসময় আসলে সামনে নিয়ে এসেছেন যে কিভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের একটু দেখে নিতে চাই। সবচেয়ে বেশি যে তারা যেটি বলছেন যে জনসচেতনতা বৃদ্ধি, সেই জনসচেতনতা বৃদ্ধি সরকারি বেসরকারি বিভিন্নভাবে হতে পারে। আমরা যদি একটু বলি পারিবারিকভাবে জনসচেতনতা বৃদ্ধি হতে পারে। সবশেষ মিলে যেটি বলে আইনের যথাযথ প্রয়োগ। আমরা অনেক সময় দেখে থাকি এই ধরনের মামলাগুলো যখন ঘটে থাকে তখন কিন্তু আইনের যথাযথ প্রয়োগ বলতে আমরা যেমনটি বুঝিয়েছি যে দীর্ঘমেয়াদী হয় মামলার তদন্ত থাকা, তদন্তাধীন রয়ে থাকে, ফলে এর কিন্তু রায় হতে বেশ সময় লাগে। এর ফলে সাধারণ মানুষের কাছে কিন্তু তাদের বার্তাটি পৌঁছায় না যে এই ধরনের হত্যাকাণ্ডে বা এই ধরনের ঘটনার শাস্তি কী, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু যেটি বলা হচ্ছে আইনের যথাযথ প্রয়োগ। নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করবেন। মেহেদী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রমিক কর্মচারীদের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতে কথা বলছেন ডক্টর ইউনূস। সরাসরি যাচ্ছে সেখানে। আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। স্যার, আমি একটু লাইভে ঢুকবো, আপনি যদি আরেকটু বলতেন এই যে আজকে কি হলো আজ আপনার। এটা উনি বলবেন, আমি আজকে বিষয় বলতে পারি একটা বিষয় একটু। স্যার, অভিশপ্ত জীবন আর অভিশপ্ত জীবনের আজকে একটা প্রথম দিন আপনি না, প্রথম দিন না, এটা বহুদিন গেছে। আমাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে। অভিশপ্ত জীবনের একটা অংশ। আমার বিরুদ্ধে বহু তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিশন হয়েছে, কোনো নিস্তার নেই, একটার পর একটা চলছে। এটার একটা অংশ হিসেবে আপনারা এটা ইতিহাস হিসেবে যদি ক্রমাগতভাবে এটা তালিকা করেন সেটাও খুব ভালো কাজ হবে। আপনি যেটা বললেন যে অভিশপ্ত
জীবন আজকে আপনি প্রথম লোহার খাঁচায় ঢুকেছেন স্যার। জি, জি। তো আপনি স্যার পৃথিবীর নানান দেশে গেছেন স্যার, আপনি লোহার খাঁচায় ঢুকলেন, যেটুকু সময় আপনি ছিলেন, একটুখানি আপনার মস্তিষ্কে আপনার যে কেউ যে বললাম অভিশাপের কথা মনে, অভিশপ্ত জীবনের একটা বড় পর্যায়ে পৌঁছে গেছি, সেটা বুঝলাম যে অভিশাপ অনেক উপরে নিয়ে গেছে এখন আমাকে এই অভিশাপের, যেখানে আমি লোহার খাঁচায় দাঁড়িয়ে। কেন আপনি বই বেড়াচ্ছেন? শ্রমিক কর্মচারীদের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতে কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সরাসরি ছিলাম সেখানে। গোপালগঞ্জের শাহাপুরের সাভানা ইকো রিসর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নির্মাণের আগে সাবেক আইজিপি বেনজির আহমেদ নিজে দাঁড়িয়ে থেকে ড্রোন ক্যামেরা দিয়ে প্রথমে নকশা করেন, পরে ফসলি জমিতে পিলার দিয়ে দখলে নেয় তার লোকজন। স্থানীয়দের ভয় ভীতি দেখিয়ে লিখে নেন সম্পত্তি। গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শিরালিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সঞ্জয় কর্মকার। অভিজিৎ, ছবি তুলেছেন শাহাদাত আকুন। সনাতন ধর্মাবলম্বীদের অধ্যাসিত গোপালগঞ্জের শাহপুর ইউনিয়ন। এখানকার বৈরাগীর টোল গ্রামের বাসিন্দা জুয়েল বল 2.5 বছর আগেও তার ছিল 2 বিঘা ফসলি জমি। ধান, সরিষা ও আলু চাষ করতেন তিনি। চাপের মুখে পড়ে এই জমি লিখে দিতে হয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারকে। চোখে মুখে এখন বিরাজ করছে আতঙ্ক। ফসলি জমি হারিয়ে এখন বেঁচে থাকার জন্য বাড়ির কাছে নির্মাণ করছেন মুরগির খামার। এই সমস্ত জমি তো আমাদের ছিল, এগুলো জোর করি পরে প্রত্যেক জোর করি আর কি, কায়দা কলম করি নিছে। জোরগুলো খাটাইছে বেনজির স্যারের লোকেই। দেশ জুড়ে যখন আলোচনায় সাবেক পুলিশ প্রধান, ঠিক তখনই একে একে মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, প্রথমে বেনজির আহমেদ পুলিশ ও লোকজন নিয়ে দাঁড়িয়ে থেকে প্রথমে আকাশে ড্রোন উড়িয়ে দেখেন, পরে পিলার দিয়ে দখলে নেন জমি। লিখে না দিলে শুরু হয় অত্যাচার আর নির্যাতন। উনি ড্রোন ক্যামেরা দিয়ে একটা ম্যাপ করছিল আর কি, তখন বিভিন্ন জায়গায় রেড চিহ্ন দিয়ে রাখছিল। হয়তো এই এরিয়াটুকু ওনার একটা হেফাজতে নেওয়ার একটা পরিকল্পনা ছিল। জায়গা না দিলে তো আমরা বাস্তি করবো না, আমরা এই জায়গায় জনগণ সবই মরে দেবো আমরা। আর বাইরে হাই যায় না একদম ক্ষমতার অপব্যবহার করে লিখে নেন শত শত একর জমি, আর কোনোদিনও জমিতে ফসল চাষাবাদ করতে পারবেন না বলে ক্ষুব্ধ বাসিন্দারা। অল্প কদিন আগে তো হুমকি দেয়, তোমার ছাড়ো আমাকে জায়গা, আমাকে জমি ফেরত দেবে, আমাকে জমি দখল করে বসে রয়েছে, ওই বিল্ডিং করছে। ওই জমি তো করে ধান হতো, এই তো আমরা খাইয়ে নিয়ে বাঁচতাম, সেইটুকুই নিয়ে গেছে। জোর করে কৃষকদের সম্পত্তি লিখে নেয়ার ঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ক্ষতিগ্রস্তরা জানান, গোপালগঞ্জে 500 বিঘা জমি লিখে নিয়েছেন সাবেক পুলিশ প্রধান। হিন্দুদের জমি জোর করে লিখে নিয়ে পার্ক বানিয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এসব ফসলি জমি ফেরতের পাশাপাশি তদন্তপূর্বক দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, গোপালগঞ্জ। বিদেশে থাকলেও বেনজিরের বিচার হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতে হবে। দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এদিকে বেনজির কোথায় সেটি সরকার না জানলে সেই সরকার আর থাকে কিনা সেই প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীনদের জবাবদিহিতা না থাকায় সম্পদ লুটের ঘটনা বাড়ছে বলেও দাবি করেন তিনি। অনিয়ম আর দুর্নীতির নজিরবিহীন উদাহরণের জন্ম দিয়েছেন বেনজির আহমেদ। সাবেক এই পুলিশ কর্তাকে নিয়ে এখন বিএনপি এবং আওয়ামী লীগেও চলছে বাকযুদ্ধ। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের সম্পদ লুট করা হচ্ছে। সরকারের ইন্ধনেই বেনজির দেশ ছেড়েছে বলেও দাবি করেন তিনি। এখন কোথায় যে আপনাকে আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের হোমের প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা। অবশ্য মির্জা ফখরুলের এমন দাবি উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, এদেশে অর্থ পাচারের সংস্কৃতি শুরুই করে বিএনপি। বেনজিরের বিচার হবে, এর কোনো ব্যত্যয় হবে না বলেও সাফ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আজকে বড় বড় কথা বলেন ফখরুল সাহেবরা, বিএনপি আমলে কি একটা দুর্নীতির কেস তারা নিজেদের দলের লোকলে
ধরেছেন। তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি বেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি, এবং একসময় তাকে আসতে হবে। বেনজির যদি দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই। খবর সরে যাওয়ার আগে সাংবাদিকরা বেনজিরকে নিয়ে কেন সংবাদ করতে পারেননি সেই প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। আপনারা আগে এটা নিয়ে মিডিয়া যদি এটা বলতে পারতেন, সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেননি। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরও থাকছে, ভারতের লোকসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে এগিয়ে বিজেপি। নেহেরুর পর ভারতে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদি। মনোবল ভাঙতে এমন প্রচার, অভিযোগ বিরোধীদের। যারা উন্নয়নে সহায়তা করবে তাদের নিয়েই বাংলাদেশে এগিয়ে চলবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন দেশ কার সঙ্গে বিবাদে নেমেছে সেটি বিবেচনায়। সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, তৃণমূলের মানুষের ক্ষমতায়ন পছন্দ নয়, দেশের একটি শ্রেণীর। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যখন কেউ বানিয়েছেন খুদে বঙ্গবন্ধু, আবার কেউ বানিয়েছেন ব্যক্তি মুজিবের রাজনৈতিক জীবন। কারো কাছে যুবক শেখ মুজিবুর, কারো কাছে তিনি যুদ্ধের মহানায়ক। এমনই নানা ধরনের গল্পে নতুন প্রজন্মের ফ্রেমে উঠে এলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন। নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার জীবনাদর্শ ছড়িয়ে দিতে গেল বছর আমার চোখে মুজিব শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার সকালে গণভবনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই 3 শাখায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, ইতিহাসের শিক্ষায় এগিয়ে যেতে হবে নতুন প্রজন্মকে। সাবধান করেন দেশেরই কিছু সমালোচকদের বিষয়েও। ইতিহাসটাকে যেভাবে তুলে ধরেছ, আমি সত্যি আমার চোখের পানি রাখতে পারিনি। সেই ইতিহাস বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে গেছে, এখন সঠিক তথ্যটা চলে আসছে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বাংলাদেশে কিছু মানুষ আছে, তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না গ্রুপ, যেটাই করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাকে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। তো আমি এটাই বলবো তোমাদেরকে তৈরি হতে হবে। বাংলাদেশ আপন শক্তিতে এগিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগীরাই দেশের প্রকৃত বন্ধু। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তৈরি ভিডিও চিত্র মন কেড়েছে বলেও নিজের সন্তুষ্টি জানান বঙ্গবন্ধু কন্যা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট ও 98টি পেজ বন্ধের বিষয়ে সরকার ক্ষুব্ধ বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। মেটার দ্বিচারিতা বন্ধ না হলে বাংলাদেশে ফেসবুক ব্যবহার বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সময় সংবাদকে প্রতিমন্ত্রী জানান, অ্যাকাউন্ট ও পেজ বন্ধের বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের ব্যাখ্যা জানতে চিঠি দেওয়া হবে। সম্প্রতি তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত এক অনুসন্ধানে বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 98টি ফেসবুক পেজ বন্ধ করেছে মেটা। তাদের ভাষায় সহিংস মতবাদ ছড়ানো হয় এসব পেজ ও অ্যাকাউন্ট থেকে, কিন্তু আসলেই কি তাই? ফেসবুক বলছে সহিংসতা ও উগ্রবাদী বক্তব্য না ছড়ানোর নীতি তাদের, কিন্তু সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে বাংলাদেশ একাধিক সাম্প্রদায়িক হামলার জন্ম হয় ফেসবুক প্ল্যাটফর্ম থেকেই। সেসব ক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি। তবে প্যালেস্টাইনে চলমান গণহত্যা ইস্যুতে দ্বিচারিতাই ফেসবুক কর্তৃপক্ষ। এক্ষেত্রে তাদের প্যালেস্টাইন বিরোধী এবং ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে দেখা যায়।
তারেক রহমান ও কোকোর অর্থ পাচার নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর সাক্ষ্য ও সিঙ্গাপুর পুলিশের তথ্য থাকা সাপেক্ষে দেশের আদালতে এ দুজন দুর্নীতির দায়ে দোষী প্রমাণিত হলেও বিষয়টিকে ফেসবুক বিএনপির বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ হিসেবে বর্ণনা করেছে। এসব দুর্নীতির প্রতিবেদন দেশের সব গণমাধ্যমে 2001 থেকে 8 সালের মধ্যে একাধিকবার প্রচারিত হয়েছে। তারপরও এই বিষয়গুলো আমলে নেওয়া হয়নি মেটার নিজস্ব তদন্ত প্রতিবেদনে। এতে একটি বিষয় স্পষ্ট হয়, মেটার নিজস্ব তদন্ত যারা করেছে তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন বিএনপির পক্ষ হয়ে। এসব বিষয় আমলে নিয়ে মেটা ও তার তদন্তকারীদের বর্ণিত ব্যাখ্যাকে স্পষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্য প্রতিমন্ত্রী বলছেন, এমন আচরণের ব্যাখ্যা চেয়ে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে। সদুত্তর বা ব্যবস্থা না নিলে প্রয়োজনে বাংলাদেশে ফেসবুক ব্যবহার বন্ধ করে দেওয়া হবে। মেটা যদি এইসব জামাত শিবির রাজাকারের উপরে ভর করে এগুলো করে, আমরা দরকার অফ করে দেবো। পৃথিবীর বহু দেশে হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলা যায় না, মিডল ইস্টের অনেক দেশ থেকে। পৃথিবীর বহু দেশে এই মেটা ফেসবুক নাই, অসুবিধা কি? এদেশে আইন অনুযায়ী অপারেট করবে, নাহলে এদেশে আমরা এদেরকে ঢুকতে দেবো না। এর বিপরীতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একাধিকবার সাধারণ নাগরিকদের জনজীবন স্তব্ধ করে দেওয়ার হুমকি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি ও টানা সহিংসতার বার্তা প্রচার করা হলেও এ বিষয়ে ফেসবুক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি দলটির কিছু নেতাকর্মী আওয়ামী লীগের জন্য 25 মার্চ ফিরিয়ে আনার কথা ঘোষণার মাধ্যমে যে হত্যার হুমকি প্রদান করেছে সে বিষয়েও ফেসবুক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এখন পর্যন্ত। এনডিআই বা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের সমীক্ষা ইস্যুতে ফেসবুকের এমন পক্ষপাতমূলক আচরণ বেশ স্পষ্টভাবে দেখা গেছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী সর্বাধিক পরিমাণে অপপ্রচারের শিকার হন, কিন্তু গত কয়েক বছরে ফেসবুক প্রতিবেদনে এ বিষয়ে কোনো বার্তা পাওয়া যায়নি। যুদ্ধ অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে হুমকি দেওয়া সহ সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি ছড়িয়ে দেওয়ার একাধিক কার্যক্রমের শুরু ফেসবুক থেকেই। বাংলাদেশের সংখ্যালঘু সংগঠন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদনও বলছে একই কথা। এ বিষয়ে নীরব ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশে পাকিস্তানের শোষক গোষ্ঠীর চালানো গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যা নিয়ে ছবি প্রকাশ হলে ফেসবুক কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। যেমন বর্তমানে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লেখা ভিডিও বা ছবি প্রকাশ করলে ডিলিট বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, যার কোনো ব্যাখ্যা তারা দেয় না। এটাকে ফেসবুকের স্বেচ্ছাচারী আচরণ হিসেবে দেখছেন অনেকেই। 2013 সাল থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামাত ও তাদের অঙ্গ সংগঠনগুলোর গুজব, মিথ্যা তথ্য প্রচার ও বিভ্রান্তিকর বার্তা প্রচার করে আসছে। সেসব আমলে না নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশকে কেন্দ্র করে এভাবে প্রতিবেদন দিল মেটা। এর কারণ হিসেবে মূলত বাংলাদেশ সরকারের ইসরায়েল বিরোধী অবস্থান ও ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থনকে সামনে আনছে অনেক বিশ্লেষক। আর এ কারণেই তাদের উপর নেমে এসেছে ফেসবুকের সাসপেন্ড ও ব্যান্ড বা শাস্তির খড়গ। মেটা তার নামের সাথে একটা কলঙ্ক যুক্ত করছে। এগুলো এইসব যদি করে তাদের সতর্ক হতে বলবো মেটাকে। দে হ্যাভ টু বি কেয়ারফুল, যে যাকে তাকে দিয়ে সব রিপোর্ট যাতে না করে, তাহলে তার ক্রেডিবিলিটি থাকবে না। ওরা যদি ইনভেস্টিগেশনটা না করে, প্রতিবেদনগুলি যে বায়াসড হচ্ছে এগুলো যদি মেজার্স না নেয়, আমরা কাউন্টার মেজার নিব। সম্প্রতি ছাত্রলীগ যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে সর্ববৃহৎ শিক্ষার্থী র্যালি ও মানববন্ধন করে। কিন্তু আওয়ামী লীগের বিপরীতে বিএনপিকে দেখা যায় ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে একেবারেই নীরব ভূমিকায়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র সরাসরি সরকারকে চাপ না দিলেও মার্কিন প্রতিষ্ঠান মেটার মাধ্যমে তার একটি পথ তৈরি করা হয়েছে, যার শুরু এই প্রতিবেদন। ফেসবুকের এ ধরনের পক্ষপাতমূলক কার্যক্রম বা প্রভাব বলয় থেকে নিজ দেশের নাগরিকদের রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এই জায়ান্ট প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সঙ্গে ইউই এর নিজস্ব আইন মেনে ফেসবুক চলতে বাধ্য বলে জানানো হয়, না হলে মেটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা বলা হয়। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একই দাবি উত্থান করা হলে বিষয়টিকে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে প্রমাণের চেষ্টা করা হয়। সময় সংবাদ, ঢাকা। সংসদ নির্বাচন ধাপে ধাপে করতে টিআইবির পরামর্শের সঙ্গে ইসি একমত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন ভবনে টিআইবির সঙ্গে নির্বাচনী ব্যবস্থা নিয়ে বৈঠক শেষে একথা জানান সিইসি। জাতীয় নির্বাচনটাকে যদি স্ট্যাগারিং করা যায় তাহলে ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে এবং ভোট কেন্দ্রগুলোকে অধিক সংখ্যক ফোর্সেস মোবিলাইজ করা, ডিপ্লয় করা সহজ হবে। মানুষের যেহেতু আস্থা যদি না থাকে, তাহলে যদি ভিপি প্যাট অ্যাড করা যায়
তাহলে যদি আস্থা ফিরে আসে তাহলে দ্যাট ক্যান বি এ গুড ওয়ে। তবে সেটা আমরা বললে হবে না, রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্য পোষণ করে যে ইভিএমের মধ্যে যদি ভিভিপ্যাটটা লাগিয়ে দেওয়া যায় তাহলে আমরা অ্যাগ্রি করব এবং নির্বাচনটা অনেক অধিক সুষ্ঠু হবে। কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে ফ্রিজ সহ ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা। স্বাভাবিক সময়ের তুলনায় এবার 30 থেকে 40% বেশি বিক্রির আশা ব্যবসায়ীদের। আলতাফ হোসেনের রিপোর্টে বিস্তারিত। দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা। উৎসব উপলক্ষে নতুন পণ্য ঘরে আনাটাও আলাদা আনন্দের বিষয়। কোরবানির ঈদ তাই প্রতি বছরের মতো বাড়ছে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা। কোরবানির পশুর মাংস সংরক্ষণে ফ্রিজ কিনতে রাজধানীর ইলেকট্রনিক্সের দোকান ও ব্র্যান্ডের শোরুমগুলোতে ভিড় করছেন ক্রেতারা। সব শ্রেণীর ক্রেতাকে লক্ষ্য করে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সহ বিভিন্ন অফার দিচ্ছে কোম্পানিগুলো। দেওয়া হচ্ছে সহজ কিস্তির সুবিধাও। তবে দাম নিয়ে বরাবরের মতো অভিযোগ ক্রেতার। ইনকাম লেভেলটা বাড়তেছে না, কিন্তু প্রোডাক্টের দামটা শুধু বেড়েই যাচ্ছে। এই বছরে পার ফ্রিজে 2 থেকে 3 হাজার টাকা দাম বেশি মনে হচ্ছে। প্রয়োজনের তাগিদেই কেনা লাগতেছে, আমরা সেই হিসাবে আমরা যে খুব বড় ফ্রিজ নিচ্ছি তাও না। বাস্তবতা স্বীকার করে ঈদ কেন্দ্রিক বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের। যদিও এলসি জটিলতায় চাহিদা মতো পণ্য দিতে পারছেন না বলে জানান তারা। র মেটেরিয়ালস কিন্তু আমরা বাইরে থেকে নিয়ে আসছি, সব কিন্তু বাংলাদেশের আমাদের কোম্পানি কিন্তু প্রোডাকশন করতে পারছে না। ফ্রিজের পাশাপাশি আপনার ওয়াশিং মেশিন, টিভি, তারপর আবার এখন গরম পড়তেছে, এসিটাও যাবে। লাস্ট ইয়ারে আমাদের ডিপ ফ্রিজের ভ্যারাইটি ছিল 12 থেকে 15টা মডেল, আর এই বছর আমরা মাত্র 4টা মডেল পেয়েছি। আশাবাদী যে না, এবছর আলহামদুলিল্লাহ ঈদে ভালো একটা সেল হবে আমাদের। ইলেকট্রনিক্স পণ্যের বাজারে এসি ফ্যানের চাহিদাও বেড়েছে। ক্রেতা টানতে টিভি, ব্লেন্ডার, ওয়াশিং মেশিন, রাইস কুকারের মতো পণ্যে নগদ ছাড়সহ বিভিন্ন অফার দিচ্ছে ব্র্যান্ডগুলো। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এখন পর্যন্ত টিসিবির ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন আসন্ন অর্থ বছরে মধ্যবিত্তদেরও এর আওতায় আনা হবে। মিরপুরে টিসিবির জুন মাসের বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বাজারে চাহিদা যোগানের ভারসাম্য স্বাভাবিক রাখতে শিগগিরই পণ্য মজুতের কৌশল গ্রহণ করতে চায় সংস্থাটি। টিসিবির জুন মাসের পণ্য কিনতে ফ্যামিলি কার্ডধারীদের লম্বা লাইন। জানালেন বাজার মূল্যের চেয়ে কমে পাওয়ায় স্বস্তির কথা। তবে কেউ কেউ তুলে ধরলেন কার্ড বিতরণে অনিয়মের চিত্র। স্থায়ী কোনো একটা দোকান দিত তাহলে আরেকটু ভালো হইতো, তাহলে একটু তেল বাড়াই দিলে আমাদের লেগে আল্লাহ দিলে সুবিধা হতো। লেটটা খেতে বাড়িয়ালা গাড়িয়ালা হেরাই কিন্তু কার্ড 10 টাকা, আর গরিব যারা তাগো 1 টাকারই পাইতে জুলুম। এবারও একজন কার্ডধারী 200 টাকায় 2 লিটার সয়াবিন তেল, 150 টাকায় 5 কেজি চাল, 60 টাকা দরে 2 কেজি মসুর ডাল কিনতে পারছেন। এর সঙ্গে শুধু ঢাকা সিটি ও গাজীপুর এলাকায় 70 টাকায় 1 কেজি চিনিও বিক্রি করছে টিসিবি। এই পণ্য বিক্রিতে কিছুক্ষণ আগে যে অনিয়মের অভিযোগ তুললেন কয়েকজন সুবিধাভোগী, তার প্রমাণও মিলল হাতে নাতে। যদিও তারা তুলে ধরলেন একাধিক কার্ড থাকার ব্যাখ্যা। 2 টাকা আমার মায়ের একটা, আমাকে একটা, মায়ে আলাদা খায়। রোববার রাজধানী মিরপুরে জুন মাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন ভর্তুকি মূল্যের এই কার্যক্রমকে ছড়িয়ে দেওয়া হবে মধ্যবিত্তের মাঝেও। দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় 10,000-এর মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি। আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে। সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানানো হয় আগামীতে নিত্যপণ্যের বাজারে বাড়বে না চালের দাম, সেভাবেই কাজ করছে সরকার। একটি প্যাকেজের মূল্য 540 টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে এবার আলোচনায় বুথ ফেরত সমীক্ষা। দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এসব সমীক্ষায় বিজেপির এগিয়ে থাকার কথা বলা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। দিল্লির মসনদে মোদি থাকছেন নাকি পরিবর্তন আসছে তা জানতে অপেক্ষা মাত্র একদিনের। 4 জুন ঘোষিত হবে ভারতের লোকসভা নির্বাচনের ফল, কিন্তু এর আগে বুথ সমীক্ষা প্রকাশ করে ফলাফলের আভাস দিচ্ছে সমীক্ষা পরিচালনাকারী সংস্থাগুলো।
শীর্ষস্থানীয় 8টি সমীক্ষা পরিচালনাকারী সংস্থার প্রকাশিত সমীক্ষা অনুযায়ী তৃতীয়বারের মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ। আর ভারতীয় গণমাধ্যম টাইমস নাও, ইন্ডিয়া টুডে, এনডিটিভি, নিউজ 18-এর সমীক্ষা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে 2019 সালের চেয়েও বেশি আসন পাওয়ার সম্ভাবনা আছে মোদীর দলের। কিন্তু ঊর্ধ্বমুখী বেকারত্বের হার, দুর্নীতি, ধর্মীয় সংঘাতের পরও কেন বিজেপির এত উত্থান? ভারতীয় গণমাধ্যম বলছে কথা বলার ধরন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা, অর্থনৈতিক উন্নয়ন, সফল চন্দ্রাভিযান, রাম মন্দির নির্মাণ, দ্রুতগতির রেল পরিষেবা চালুর মতোই সফলতাই পক্ষে গেছে মোদীর। বিপরীতে বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দলগুলোর অধিকাংশের বিরুদ্ধেই আছে চরম দুর্নীতির অভিযোগ। তাছাড়া বিজেপি গত 10 বছরের শাসনামলে বড় কোনো দুর্নীতি নিয়েও অভিযোগ তুলতে পারেনি জোটটির শরিকরা। ভারতের ভোটের ইতিহাসে বুথ ফেরত সমীক্ষা যে সবসময় মিলে গেছে এমন নয়। এর আগে 5 রাজ্যের বিধানসভার ভোটের পরই বুথ ফেরত সমীক্ষায় এগিয়েছিল। আনুষ্ঠানিক ফলাফলে জয় জয়কার ছিল বিরোধীদেরই। তাই এবারও বুথ ফেরত সমীক্ষা পাত্তা দেওয়ার পক্ষে নয় ইন্ডিয়া জোট। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের প্রত্যাশা ইন্ডিয়া জোট পাবে 295 আসন। আর এ কারণে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত থাকার পরামর্শ দিয়েছে তৃণমূল কংগ্রেসও। দলটির মুখপাত্র কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের 42 আসনের মধ্যে 30টি আসনই পাবে তৃণমূল। সমীক্ষার ফল কেবলই এজেন্টদের মন ভাঙার চেষ্টা, এমনটাও বলছে বিরোধী দলগুলো। আর আম আদমি পার্টির দাবি প্রধানমন্ত্রী হিসেবে আর ফিরছেন না নরেন্দ্র মোদী। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গোপালগঞ্জে পিলার বসিয়ে জমি দখল বেনজিরের, জবাবদিহিতা না থাকায় লুট হচ্ছে সম্পদ বলছে বিএনপি। বিদেশে গেলেও ছাড় পাবে না, হুঁশিয়ারি আওয়ামী লীগের। এবং এক শ্রেণীর মানুষের কিছুই ভালো লাগে না, বাধা দেয় দেশের উন্নয়নে, বললেন প্রধানমন্ত্রী। কার সঙ্গে কার যুদ্ধ তা বিবেচ্য নয়, সহযোগীদের সঙ্গে নিয়ে চলবে বাংলাদেশ। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ছোয়া খন্দকার। ধন্যবাদ ইমা। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।